नमस्कार बंधुरा सिरियालेर सात काहन चैनेले आपनादेर स्वागत जानाई। चले एसेछि भोले बाबा पार करेगा सात काहन निये। देखा जाच्छे पुलिश अफिसारेर काछे तो गेछे ओरा झिल और साक्षर बाबा साक्ष्य। तो पुलिश अफिसारों के नाना भावे बोझानोर चेष्टा करछे। पुलिश अफिसार तखन एकटा कथा बोललो इयेके साक्ष्यके যে আপনি কেন ইয়ে করলেন, আপনি স্বামী স্ত্রী লিখলেন কেন, আপনি ওই কেয়ারটেকার যে ছিল ম্যানেজার গোছের লোকটি সার্কিট হাউসের ওনাকে সব কিছু বুঝিয়ে কেন বললেন না যে এমনি এমনি বিপদে পড়ে এসেছি। তখন সাক্ষ্য বলছে অত সব বলবার সময় ছিল না, দুষ্কৃতীরা পেছনে গুন্ডাগুলো তাড়া করছিল, কোনো সময় চলে আসতে পারে, সেই জন্যই যেটা বললো সেটাই। তখন বলল যে আপনি অন্য কোনো রিলেশন লিখতেন, চাহে লিখতেন আমার কোনো আত্মীয় কিছুই লিখতেন, আপনি ওয়াইফ কথাটাই বা লিখতে গেলেন কেন। তারপরে বলল যে আপনি ঠিক আছে মেয়েটাকে আপনি কেন ওকে এক ঘরে থাকলেন, আপনি কেন ঘরে ঢুকলেন, আপনিও বাইরে থাকতেন, মেয়েটাকে ছেড়ে দিতেন ঘরের মধ্যে আর আপনি সারা রাত বাইরে থাকতেন, চাই অন্য কোনো জায়গায় বসে থাকতেন। তখন ঝিল বলল যে স্যার ওরা এমনভাবে তাড়া করছিল, কোনো উনি জেনে শুনে এই কাজটা করেননি, জেনে শুনে ঢুকেন, ওরা এমন তাড়া করছিল প্যানিকের জন্যে হয়তো ওইটা লিখে দিয়ে থাকবে যে ওই নিজেই লিখেছে, ওই সার্কিট হাউসের লোকটা রিলেটিভে লিখেছিল, ও জবরদস্তি নিজের কথাটা মুখে বসিয়ে লেখা করিয়েছে। আর তখন আমরা তাড়াহুড়োর মধ্যে ছিলাম, ভয়ের অত কিছু ভেবে করিনি, না হলে এনাদের সাথে তো আমাদের কোনো মিলই নেই। আমি এনাদের নার্সিংহোমে কাজ করি, আমার মা এনাদের বাড়িতে কাজ করে আর আমার বাবা এনাদের ড্রাইভার, কোনো মিলেই নেই, এটা কখনো এটা নয়। পুলিশ অফিসার অবশ্য সবই বুঝতে পারছে। তারপরে দেখা গেল কোর্টে। তো কোর্টে যে আছে সাক্ষর উকিল তারা সে কিন্তু সব পরিষ্কার বুঝিয়ে বলে দিল যে কোন কোন সিচুয়েশনের জন্য কোন কোন। আর এদিকে যে দুষ্কৃতীদের যে উকিলটা আছে সে কিন্তু ঝিলকে নোংরামে সাবিত করবার চেষ্টা করছে। তখন সাক্ষর বাবা উঠে বলল যে ওকে নোংরামে সাবিত করে দিলেই আপনি তো আর কেসটাকে অন্যদিকে যদি ঘুরিয়ে দেন, চাहे আমার ছেলে মেয়েদেরকে নোংরা উদ্দেশ্য আছে সেই জন্যই ঘরে ঢুকেছিল, যদি আপনি প্রমাণ করেও দেন তাতে কি গুন্ডাদের শাস্তিটা কমে যাবে? গুন্ডাদের তো শাস্তি কমবে না। তারপরে ঝিলকে জিজ্ঞেস করা হলো তোমার নাম কি, তো বললো ঝিল দাস। তো বললো তোমার স্বামীর নাম কি, তো চুপ করেছিল ঝিল। তারপরে সাক্ষ্য বলল ঠিক আছে আপনিই বলুন। বলছে আমার নাম সাক্ষ্য চ্যাটার্জি, আমি অবিবাহিত। নিয়ে তখন সব কোর্টে পড়ে গেল একটা। তখন ওই গুন্ডাদের উকিলটা খুব খুশ। তখন সাক্ষ্য সব ব্যাপারটা বুঝিয়ে বলে দিল যে এমনি এমনি সিচুয়েশন ছিল, সেই জন্যেই আমরা ঘরে ঢুকেছিলাম। তবে হ্যাঁ, এইখানে আমি একটা কথা বলবো যে পুলিশ অফিসারের কথাটা আমারও মনে লেগেছে। এইখানে সাক্ষর কোথাও অন্য থাকা কিংবা ওই সিচুয়েশনের মধ্যে একটু বুঝিয়ে বলা উচিত ছিল, যদিও বা গুন্ডারা তাড়া করছিল। আর একা সাক্ষ্য ঝিলকে বাঁচাতেও পারতো না, ওইখানে কোনো পুলিশ প্রোটেকশন ছিল না, কিচ্ছু ছিল না। অতগুলো গুন্ডার সঙ্গে একা মোকাবেলা করাও মুশকিল। যাই হোক, যেটা হয়েছে কোর্ট পর্যন্ত চলে গেছে। আমাদের দেশেও মানে অত বড় বড় কাণ্ড হয়ে যায়, মেয়েদের ধর্ষণ হয়, গণধর্ষণ হয়, তার দুষ্কৃতীরা ধরা পড়বে না, এত কোর্ট কাছারি হয় না যত এখানে দেখাচ্ছে এই মেকার্সরা। সেটা তো ঠিক আছে। তারপরে ঝিল তখন বলল, ঝিলও সব কথা কোর্টে খুলে বলে দিল। নিয়ে তারপরে ঝিল এইটাই লাস্টে বলল যে স্যার আমাদের রিলেশন যে হোক যে না সে পরের কথা, কিন্তু গুন্ডারা যে আমাদের সঙ্গে আমরা তো স্টেজে গান করছিলাম, এই গুন্ডারা এসেনি পর আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, অসম্মান করেছে, আমাকে নিয়ে যাবার চেষ্টা করেছে, হয়তো প্রাণও মেরে দিত। কিন্তু এদের যেমন শাস্তি হয়, এদের যদি শাস্তি না হয় তো এরা বাড়বে আবার এই কাজগুলোই করবে। এটা হাত জোড় করে বারবার রিকোয়েস্ট করলো জজকে। তারপরে দেখা গেল এদিকে ঘরের ভেতরে ঝিলের মা কাজ করছে, আর এদিকে ওই শতরূপা আর ওই রায় মানে সাক্ষর মা এলো টাকার একটা খাম নিয়ে। তারপর বলছে হ্যাঁ, আর বস্তির লোকরা এদিকে তো বলেইছে যে ভাঙচুর করবো, না হলে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিতে হবে। মিনু মানে ঝিলের মাও চিন্তাই ছিল, কাজ করছিল। তো বলছে মিনু, তো বললো কি বড় বৌদি, তো বললো যে এই টাকাটা রাখো আর মেয়েটার বিয়ে দিতে হবে তো,
আর বস্তির লোকদেরকে না হয় এই টাকা দিয়ে কিছু খাইয়ে টাইয়ে ঠান্ডা করে দিও। তো বলছে তুমি আমাকে কেন বলছো বড় বৌদি এইসব কথা? বস্তির লোকরা যে যে বলছে আমার তো বাঁচা মুশকিল করে দিয়েছে আমার আর আমার মেয়ের। হ্যাঁ, মানে ওরা আকারে প্রকারে শতরূপা আর ওই স্বাক্ষর মা বলতে চাইলে যে সব দোষ ঝিলের, হ্যাঁ, আর মিনুদের। সেটা মিনুও বলল যে তোমরা বড় লোক বলে তোমাদের কোনো দোষ নেই, ঠিক আছে, আমারই দোষ সব, কিন্তু টাকা দিয়ে তো সব কিছু বিচার করা যায় না বড় বৌদি। টাকা দিয়ে বস্তির লোকরা থামবে না, আর আমি আমার মেয়ের বিয়েই দিতে পারবো না, তো টাকাটা নিয়ে আমি কি করব? আমার মেয়ের এরপরে এত যে দুর্নাম কাগজে বেরোচ্ছে, দুর্নাম, তা আমার মেয়ের কি বিয়ে হবে? এইসবই কথা। ওরা বলছে তুই কি আমার ছেলেকে দায়ী করছিস? বলছে না, আমি কাউকে দায়ী করছি না, আমি সেই সময়টাকে দায়ী করছি। তোমার ছেলেকে যে তোমার ছেলে যেমন তেমনি আমারও মেয়ে, আমার মেয়েকে নিয়েও তো লোকে নানা কথা বলছে, তা আমার অপমানে লাগছে না? তোমরা বড় লোক বলে তোমাদের লাগছে আর আমার লাগবে না? যেই হোক, এই সব ঘটনা, এই সব কথা হতে লাগলো। আর মানে স্বাক্ষর মায়ের আর শতরূপার সব কিছুর জন্য দায়ী এরাই, আর এরা টাকাটা দিবে। আর এই ঝিলের মা বললো না, আমি টাকা নেব না। তারপরে দেখা গেলো কলিং বেল বাজা হলো, শতরূপা খুললো, তো সাক্ষ্য এলো। তো বলছে কি হয়েছে কোর্টে? তার স্বাক্ষর ঠাকুমা তো আবার ওই মেয়েটার জন্যে আমাদের এত অশান্তি হচ্ছে আমাদের বাড়িতে, এইসব আমাদের দরকার ছিল না। তারপরে দেখা গেল স্বাক্ষর বাবা আর ওই ঝিল এলো, আর ঝিলকে দেখে তো সব তেলে বেগুনে জ্বলে গেল ঝিলের। হ্যাঁ, তারপর বলছে যে ঝিলকে বলছে যে মানে সব কিছু মানে বলবার চেষ্টা করলো যে সব কিছুর জন্যে তুই দায়ী। তখন ঝিলের মা রেগে বলল যে তোমার মরণ হয় না, তুমি মরে যাও, করে ওকে মারতে লাগলো। তখন ঝিলের ওই স্বাক্ষর ঠাকুমা বলছে তুমি এইখানে সিন ক্রিয়েট করো না, নিজের বাড়ি গিয়ে মারো পিটো, এইখানে মারপিট করো না। তখন বললো যে কেন করব না, এইখানেই করব, শাসন করবার আবার জায়গা থাকে নাকি? তোমাদের সঙ্গে অন্যায় করেছে, সেই জন্য তোমাদের সামনেই মার খাওয়া উচিত। আর তারপরে ঝিলকে বলে জানিস তো তোর এই সব করবার জন্য আমাকে টাকা দেওয়া হচ্ছিল না, কে টাকা দিচ্ছিল? তখন কিছু বললো না মিনু, বুঝে গেল যে কে দিচ্ছিল, খামটা তো হাতেই ধরা ছিল নিয়ে। তারপরে বলছে তো তোমাদের দেখো বড় বৌদি, তোমাদের বাড়ির মেয়েরা আর আমাদের বাড়ির মেয়ে অনেক তফাৎ আছে। তোমাদের বাড়ির মেয়েরা সব কিছু তোমরা পয়সা দিয়ে ধুয়ে মুছে সাফ করে দাও, আমাদের তো সে হয় না, গোটা জীবন ভার বরণ। যেমন তোমার ছেলের হচ্ছে বদনামটা, তোমার তো ছেলে, আর আমার মেয়ের তো গোটা জীবন এই বদনামের ভাগী হয়ে থাকতে হবে করে। ঝিলকে তখন সাক্ষ্য বলছে যে দেখুন যা ঘটবার হয়ে গেছে, ওইখানে তো ওকে এমনি করে গায়ে হাত দিবেন না, মারবেন না। তখন ঝিল বলছে আপনার কি, আমার মা মারুক পিটুক খুন করে দিক, আপনার দেখবার দরকার নেই। তখন বলছে না, এই ক্ষেত্রে আমি বলবো যে তোমার কোনো দোষ ছিল না। যাই হোক, যে আর এদিকে স্বাক্ষর বাবা বলছে ওকে কিছু খেতে দাও। বলছে না বড় মামু, আমি খাবো না, তুমি আমাকে, আমার পেট ভরে গেছে। হ্যাঁ, তারপরে বললো যে মা আমি কোর্টে না, স্বাক্ষর বাবা বলছে যে ঝিলের তো কোনো দোষে নেই, ও তো কোর্টে সব কথা পরিষ্কারভাবে বলে দিয়েছে, ওকে কেন দোষ দিচ্ছ তোমরা? হ্যাঁ, তারপরে আর ঝিলের এই স্বাক্ষর ঠাকুমা কিন্তু সমানে এদেরই দোষ দিয়ে যাচ্ছে, আর এরাই মানে বড় লোক হলে যায় হয় আর কি। তো মিনুও তখন শুনিয়ে দিল যে তোমরা বড় লোক, তো তোমাদের কোনো দোষ নেই, যত দোষ আমার মেয়ে। আর সত্যিই গোটা জীবন না হলে বস্তিতে আমাদের থাকতে দিবে না, কত রকম কথা বলছে বস্তির লোকরা, আমারও তো ভয় হচ্ছে, মেয়ে নিয়ে থাকি। যাই হোক, স্বাক্ষর বাবা তখন বলছে যে ওকে কিছু বলো না, ও তো সব কিছু বলে ক্লিয়ার করে এসছে কোর্টে। তারপরে দেখা যাচ্ছে যে বলছে ঝিল তুই কিছু খেয়ে নে। বললো না বড় মাম্মু, আমার পেট ভরে গেছে। তারপরে বললো যে শোনো মা, আমি সব কথাই বলেছি আর সব ক্লিয়ার করেছি, তোমার জন্যে নয়, আমি বড় মামুর জন্যে। বড় মামু আমাকে চাকরি দিয়েছে, আমি বড় ঘরের মেয়েদের মতন ব্যাগ নিয়ে অফিস যেছি, 2 দিন মাথা উঁচু করে বাঁচার সুযোগ পেয়েছি, এটাই আমার কাছে অনেক। হ্যাঁ, তারপরে বলছে ও চলে গেল বাড়ি, মিনুও চলে গেল। এইবার দেখা যাক কি হয় বস্তির লোক। আর এদিকে দেখা যাচ্ছে, হ্যাঁ, নেক্সট এপিসোডে আমরা দেখব যে বস্তির লোকরা এসে স্লোগান দিচ্ছে যে মেয়েকে বিয়ে করতে হবে এইসব। আর ঝিল বলছে মগের মূল লোক নাকি, তো তোমরা যেটা বলবে সেটাই হবে। এখন দেখা যাক কি হয়।
তবে আমি একটা কথা বলবো মেকার্সদেরকে, এই ব্যাপারটা নিয়ে এত হো হাল্লা না করে যদি অন্যভাবে সিচুয়েশানটা ক্রিয়েট করতো না তো খুব ভালো লাগতো। অবশ্য এনাদের দোষ নেই, এই মহিলা লীনা গাঙ্গুলি এইভাবেই লিখতেও বসতো, এইভাবে একটা ফালতু বিষয়ের মধ্যে ঢুকে। তারপরে এবার তো ঝিলের হয়তো বিয়ে দিবে সাক্ষ্যর সাথে, তারপর তো ঝিলের জীবন হেল আছেই। যেমন দেখেছি প্রত্যেকটা সিরিয়ালে হয়তো কোনো দিন সাক্ষ্য আর ঝিল ভেতরে দুজনের উপর ভালোবাসা হবেও, কিন্তু কোনো দিন মিলতে পারবে না। চৈতি সেন এসে বাগড়া দিবে, হয়তো জবরদস্তি ডিভোর্স করিয়ে চৈতি সেনের সঙ্গে। আর ঝিল তো মানে আত্মসম্মানী মেয়ে, ও ডিভোর্সের পেপারে হয়তো সই করে দিবে। তারপরে গোটা জীবন ওই আমরা মানে ঝনক গুড্ডি এইটারই কপি দেখতে চলেছি আর কি। এটা আমি ভেবেছিলাম একটা নতুন গল্প, ভোলে বাবার নাম যখন দিয়েছে তো নামটা নিশ্চয়ই কলঙ্কিত করা হবে না, ভোলে বাবা সব কিছু ঝিলের পার করে দিবেন। কিন্তু এখানে ভোলে বাবা কিছুই পার করছেন না, ঝিলকে অনেক লড়াই করতে হচ্ছে। তা আমরা চাই যখন ভোলে বাবার নাম নিয়ে সিরিয়ালটা হয়েছে তখন যেন এমনি হয় কি খুব শীঘ্রই সাক্ষ্য ভালোবেসে ফেলে ঝিলকে। আর যদি বিয়েও হয় কি ঝিলকে কোনো দিন অপমানের হাতে হতে দিবে না, অপমানিত, আর নিজেও অপমান করবে না। ঝনকের অনিরুদ্ধর মতন গিরগিটির মতন রঙও বদলাবে না। এইটাই যেমন আমরা দেখতে পাই। কেন কি প্রত্যেকটা সিরিয়ালে কুসুমদোলাতে ইমনের হেনস্থা দেখেছি, এইবারে আমরা ভোলে বাবা পার করে গেছে যদি আবার মধুমিতার মানে এখানে ঝিলের হেনস্থা দেখি তো দর্শকদের মন ভেঙে যাবে। বিয়েটা এখন দেওয়া দরকারই ছিল না, ঠিক আছে। যদি বিয়ে হয়েও যায়, ঝিল যে যেমন প্রমোতে দেখলাম আর কি, ঝিল যদি বলে যে আমাকে সিঁদুর পরিয়ে দিল, তারপরে এমন দেখা যায় ঝিলরা বস্তি ছেড়ে চলে গেল, ঝিল কোথাও গান গেয়েছে কিছু করে হোক স্ট্যাবলিশড হলো, তারপর সমানে সাক্ষ্যর সঙ্গে দেখা হলো, সাক্ষ্য ওকে ভালোবেসে ফেললো, তারপরে বিয়েটা হলো, সে একটা সম্মানের হবে। আর এখন যদি বিয়েটা দিয়ে দেয় রাইটার, কেন কি রাইটার তো নিজের খরচ বাঁচাবার জন্য একটা সেটেই সবাইকে রাখবে। কেন কি আমরা দেখেছি প্রথম থেকে ঝিলকে নানা হজুয়াতে সাক্ষ্যতে বাড়ি চাহে নার্সিংহোমের মুখোমুখি করবার জন্যে, চাহে হেনস্থা করবার জন্যে ওকে পাঠানো হতো। তো এইবারে তো রাইটার একটা সিচুয়েশান ক্রিয়েট করলো যাতে ঝিল বিয়ে হবে আর ওই বাড়িতেই থাকবে, আর তারপরে ঝিলের ড্রয়িং রুমে বিচার সভা বসবে, আর রোজ নিত্য নতুনভাবে ঝিলের উপর গঞ্জনা, নিত্য নতুনভাবে অপমান, সে একই ঘটনার রিপিট অ্যান্ড রিপিট। আর দিকে কখনো হয়তো সাক্ষ্য প্রোটেক্ট করবে, কখনো করবে, তারপর গোদের উপর বিস্ফোরা আছে এই চৈতি সেন, ওতে এসে মাঝে মাঝেই বাগড়া দিবে। আমরা ঝিলের হেনস্থাটা বুঝতে পারছি। তবে এইবারে আমরা দর্শকরা এটাই আমাদের অনুরোধ যে এইগুলো যেমন রিপিট না হয়, যেমন লীনা গাঙ্গুলি প্রত্যেকটা সিরিয়ালে এই জিনিসটা করে, এই রিপিট না। আমরা ড্রয়িং রুমের বিচার সভা বারবার দেখতে চাই না। আর যদি হয় তো এমনি দেখাক সাক্ষ্য ঝিলের হয়ে কথা বলছে, আর ঝিলকে যখন বিয়ে করে নিয়েছে সাক্ষ্য, কারণ সাক্ষ্য দেখো চৈতি সেন ডাক্তার হতে পারে কিন্তু মনুষ্যত্ব বলে কিছু নেই, কিন্তু ঝিল দেখতে সুন্দর আছে, মনুষ্যত্ব আছে, আর ঝিল একদম মূর্খও না। আর বস্তিতে ওরা টাকা নেই সেই জন্য থাকে, সেটা কোনো ওদের অপরাধ নয়, গরিব হওয়াটা কোনো অপরাধ নয়। সেই জন্যেই সাক্ষর যেমন ঝিলের জন্য মনের সফট কর্নার তৈরি হোক, তবে হ্যাঁ ঝিলকেও যেমন আদেখলাপনা না দেখায়। ঝিল যেমন একদম গ্র্যাভিটি নিয়ে আছে তেমনিই থাকুক, যেমন আত্মসম্মানী তেমনিই থাকুক, ওকে ঝিল আদেখলাপনা যেমন না করে। যেমন অনেক সিরিয়ালেই নায়িকারা তাকিয়েই থাকে নায়কের দিকে, যেটা এলজি সিরিয়ালে সাধারণত হয়ে থাকে। নায়ক যখন অন্য মেয়ের সঙ্গে কথা বলে নায়িকারা একদম করুণ দৃষ্টিতে তাকিয়ে থাকে, এইগুলো আমাদের ভালো লাগে না দর্শকদের। হ্যাঁ, যদি এমনি সিচুয়েশান আসো সেখানেও দেখায় ঝিল যেমন একদম সোজা হয়ে থাকে, ঝিল যেমন ওই সবকে পাত্তা না দেয়, ওর চরিত্রটাকে একদম খুব ভালোভাবে পার্সোনালিটি বানাক, খুব আত্মসম্মানী বানাক, এটাই আমরা চাই। আর সাক্ষর যেমন ঝিলের উপর সফট কর্নার থাকে, আস্তে আস্তে ঝিলকেও মেনে নেয়, তারপরে ঝিলকে সসম্মানে রাখে, আমরা এটাই দেখতে চাই। আমরা কুসুমদোলা, ইষ্টি কুটুম আর তারপরে গুড্ডি এই সব কপি দেখতে চাই না। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার চলে আসবো ভোলে বাবার 7 কাহান নিয়ে নেক্সট এপিসোডে। আর বন্ধুরা আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।